মুর্শিদদের প্রাণের কারণেই, এই মুর্শিদদের প্রাণের কারণেই 17 বছর এই রাস্তায় থেকে স্লোগান দিতে হয়েছে। স্লোগান দেওয়া খুব সাহসের কথা ছিল না, খুব দুঃসাহসিক কাজ ছিল, যেটা শেখ হাসিনা বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন যেখানে দাঁড়িয়ে কোনো স্লোগান দিলে পরে অপরাধ মনে করা হতো। তারপরে আমরা দিয়েছি। আমাদের সবার পরিচয়, আমরা শহীদ জিয়াউর রহমানের সন্তান, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়, নাকি ভাই? আমি যে দলটা করে বড় হয়েছে, এই দলটা যদি আমি না করতাম হয়তোবা আমার বড় অফিসার হতে পারতাম, আমি হয়তোবা অনেক শিল্পপতি হতে পারতাম, আমি আরো অনেক কিছু স্বপ্ন দেখা যেত। স্বপ্ন তো মানুষ দেখে, স্বপ্ন দেখেই বেঁচে থাকে, নাকি রে ভাই? কিন্তু আমি সেই স্বপ্ন না দেখে কিসের বেড়াজালে আবদ্ধ হয়ে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি শুরু করেছিলাম জীবনের প্রথম থেকে। আমি সেই রাজনীতিটাই করে আসছি। আজকে বছরে বছর গুনতে গুনতে আমার শেষ হয়ে গেছে প্রায় 44 বছরের রাজনৈতিক জীবন। 40 বছরে আমি একদিনের জন্য কোনদিন ব্রেক অফ স্টাডিতে আমি যাইনি। আমি বলেছি, আমি শহীদ জিয়াউর রহমান আমাদের আদর্শের পিতা, যাকে ভালোবেসে এই দলটাকে আমি ভালোবেসেছিলাম। আমি এই দলের সবচেয়ে দুঃসময়ে আমি দলের পাশে থাকি, এটাই আমার ধর্ম। আমি যেদিন গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজে যাই, সেই বিশ্ববিদ্যালয় কলেজে স্লোগান দেওয়ার মানুষ ছিল না। সেদিন মিটিমিটি করে 4-5 জন স্লোগান দিত। আমি কলেজে ঢুকার অপরাধে আমাকে কলেজের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল জিয়াউর রহমানের স্লোগান দিলে, খালেদা জিয়ার স্লোগান দিলে গুরুদয়াল কলেজে থাকা যাবে না। আমি সেদিন স্বপ্ন দেখেছিলাম, আমি সেদিন কল্পনা করেছিলাম, আমি সেদিন শপথ নিয়েছিলাম, জীবনের যতদিন বেঁচে থাকি শহীদ জিয়াউর রহমানের মতো একজন আদর্শবান নেতার এই দলের সদস্য হয়ে জীবনে এমন কাজ করে যাব যাতে গুরুদয়াল কলেজ বিশ্ববিদ্যালয়ে সারা জীবনে জিয়াউর রহমানের স্লোগান হয়। এবং আমি সেখানে সার্থক হয়েছি। এই সার্থকতা করতে যে আমি কতবার আমার পাঞ্জাবির কুর্তা টেনে ছেড়েছি, গৌরঙ্গ বাজারে কতবার আমি মারধরের শিকার হয়েছি, কতবার আমার মাথার মধ্যে লেগেছে, পিঠে লেগেছে, পায়ে লেগেছে, তারপরেও সেই সময় আমাকে ক্ষান্ত করা যায় নাই। আমি সেইখান থেকে শুরু করে আজকে পর্যন্ত এসেছি। যেদিন শুরু করেছিলাম, যাদের সাথে শুরু করেছিলাম, আজকের এই মঞ্চে অনেকেই নাই, বেশিরভাগই নাই। শুধু আছেন আমার ডান পাশে যিনি বসা আছেন, আমাদের নেতা, আপনাদের নেতা। সেই সময় থেকে এই দলকে ধরে রাখার জন্য সবচেয়ে বেশি শ্রম মেধা খরচ করেছেন, তার নাম মাজহারুল ইসলাম। তার সাথে মিলেই আরো যারা আছেন, পরবর্তীতে ধাপে ধাপে অনেকে এসেছেন। রাজনীতি আপনি যদি করেন, সবাই সব সময় রাজনীতি করতে হবে এমন কোনো কথা নেই। কেউ কিছু কম করবে, কেউ বেশি করবে। আমরা একটা মায়েরই সন্তান, একটা ঘর থেকে আমরা বড় হয়েছি। আমাদের পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা মানুষকে যদি ধরে ধরে কথা বলেন, আমাদের কলিজার টুকরো ছিঁড়ে ছিঁড়ে যদি আপনি মাইক্রোস্কোপে পরীক্ষা করেন, সেইখান থেকে শুধু জিয়াউর রহমানের প্রতিচ্ছবি বেরিয়ে আসবে। এটাই বিএনপি, এটাই জিয়াউর রহমানের দল। সেখানে রাজনীতি করতে যে অনেকে অনেক পথ প্রত্যাশা করবে, সেটাই তো স্বাভাবিক। রাজনীতি করেছি, স্বপ্ন দেখি একদিন এমপি হব, মন্ত্রী হব, একদিন আরো বড় কিছু হব। স্বপ্ন দেখেছি এই 17 বছরে
একদিন এমপি হব, সংসদে দাঁড়িয়ে বক্তৃতা দেব, বক্তৃতাও ঘুমে ঘুমে দিয়েছি। হঠাৎ ঘুম থেকে দেখি সামনে 7টা সিট জানালা দাঁড়িয়ে আছে, মনে করেছিলাম এটাই সংসদ। সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করেছি। এই দল যেহেতু করি, চেষ্টা করার এমন কোন পথ নেই যেটা আমি করি নাই, এবং সবকিছুর পথ একটাই। আমার প্রিয় নেতা, যেই মানুষটা 17 বছর যাবৎ এই বাংলাদেশের মুক্তির সংগ্রামের জন্য সেই লন্ডনে বসে কত কষ্ট করেছেন, এই মানুষের মুক্তির জন্য 13, 14, 15-তে যখন আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছিল, অনেকে বলেছিলেন সেই দেশে তারেক রহমানের নেতৃত্ব আর কোনোদিন সফল হবে না। আমরা সেই সত্য দেখেছি। আমাদের আইনজীবী ভাইয়েরা আসছেন, তাদেরকে আজকের সমাবেশ থেকে ধন্যবাদ জানাই। নজরুল, বাচ্চু ভাই, শরীফ ভাই সহ যারা এসেছেন, খোকন, আরো যারা আসছেন, সাজ্জাদ ভাই, দিলু, দুদু, মিজান ভাই, আইনজীবী ফোরামের আরো সালাদ, নাইম, সাহেব সহ যারা, ইদ্রিস ভাই সহ যারা আসছেন, আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিবাদন জানাই সোজা বিশ্বরের মোড় থেকে। ধন্যবাদ আইনজীবী ভাইদেরকে যারা কষ্ট করে সমস্ত শহর ঘুরে ঘুরে সরকার মোড়েও এসেছেন। সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আবারও সংগ্রামী অভিনন্দন জানাই। আসলে ছিল পথসভা, হয়ে গেছে জনসভা। চেয়ারও এমন ভাবে নেতায় নেতায় কানায় কানায় পূর্ণ হয়েছে, চেয়ার আর কেউ ছাড়তেও চাচ্ছে না। ভাবছে চেয়ার ছাড়লে আর পাওয়া যায় না, আসলে চেয়ার ছাড়লে আর পাওয়া যায় না, এটাও ঠিক। তারপরেও সিনিয়র নেতৃবৃন্দ যদি বসেন, বলবেন আপনার সামনে চেয়ার, এই আইনজীবীদেরকে চেয়ার খালি করে দেন। যদিও বা আইনজীবীদের এখন আর আমাদের অত প্রয়োজন পড়বে না, কারণ হাসিনা যে দেশে না, এ দেশে আর আইনজীবী অত দরকার পড়ে না, সুতরাং এত দাম দেওয়ার দরকার নাই। তারপরেও যারা সিনিয়র আছেন বসেন, বিজান ভাই এই চেয়ার গুলা খালি করে দিয়ে। এবং আমাদের এক বোনও আছেন মনে হয়, কে জানি, থ্যাংক ইউ সামিনা। আইনজীবী ভাইদেরকে অনেক ধন্যবাদ। 17 বছর আপনারা আমাদেরকে যেভাবে সাহস জুগিয়েছেন, কোর্টে গেলে যেভাবে আমাদেরকে সাহস দিয়েছেন, আপনাদের সাহসের মধ্য দিয়েই আমরা সেই জেলখানা থেকে মুক্ত, আইনি সহায়তার মধ্য দিয়ে আপনারা যে সহযোগিতা করেছেন, আমরা সারা জীবন সেটা মনে রাখবো ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম যে আমরা অনেকে অনেক পথ প্রত্যাশা করবো, এটাই স্বাভাবিক বিষয়, কিন্তু পথ চাইতে চাইতে একটা সীমাবদ্ধতার মধ্যে সেটা থাকে, একটা টাইম ফ্রেম থাকে যে এতটুকু পর্যন্ত আপনাকে যাওয়া যাবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমি যখন বলেছি যে আমি তো ইলেকশন করতে চাই, আমাকে নমিনেশন দিতে হবে, উনি বলেছেন কাজ করেন, আমি দেখব। শুধু আমাকে অনুরোধ করেছিলেন, আমি বলেছি আমাকে সেটা অনুরোধ করতে হবে না, আপনি নির্দেশ প্রদান করেন যে আপনি এই পর্যন্ত যাবেন যে পর্যন্ত আমার দল সহ্য করতে পারে। আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে এই সীমাটা কতটুকু, পরে উনি আমাকে পাল্টা প্রশ্ন করেছিলেন যে আপনি রাজনীতি করতে করতে বড় হয়েছেন, আপনি কিশোরগঞ্জে 10.5 বছরের সাজা দিয়েছেন, আপনার মামলার সমস্ত ফাইল আমার কাছে আছে, আপনাকে সীমারেখা টানতে হবে না, আপনি সেটা ভালো বুঝেন। এবং আমি জানি সেই সীমারেখা ছিল 20 তারিখ পর্যন্ত। 20 তারিখ পর্যন্ত আন্দোলন করা গেছে, মিছিল করা গেছে, স্লোগান দেওয়া গেছে। সেই দিনের সীমা ছিল যদি আপনি এই দল করেন, দানিশ শীষের ঘরের বাসিন্দা হতে চান, আপনি জিয়াউর রহমানের আদর্শকে লালন করতে চান, সেই দিন থেকে আপনি সঠিক পথে ফিরে আসতে হবে, এটাই আপনার ঠিকানা। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমি বলেছিলাম আমি যাই কিছু করি, আমার যে ঠিকানা, আমি সেই ঠিকানার মধ্যে সঠিক সময়ে পৌঁছে যাব। আমাকে কোনোদিন কোনো পথ, কোনো লোক দেখে
কোন স্বার্থ দেখে শহীদ জিয়াউর রহমানের বিন্দু মাত্র আদর্শ থেকে সরানো যাবে না। এবং আমি খালেদ সাইফুল্লাহ সোহেল বলেছি যে আমি এই দলটা করি, আমার তো একটা পদের আশা থাকতেই পারে। এখানে যারা আছেন অনেকেই অনেক নির্বাচন করেছেন, অনেকেই বড় হওয়ার চেষ্টা করেছেন, বড় হয়েছেন, দল তাদেরকে সম্মানিত করেছে। আমার পাশে আজকে যে ধানের শীষের প্রার্থী, উনি দুইবার পৌরসভার নির্বাচন করেছেন। আজকে আল্লাহ ওনাকে সুযোগ দিয়েছে। উনি গত 17 বছরে আমাদের পাশে ছিল বলেই ওনাকে সুযোগ দিয়েছে, উনি ধানের শীষের প্রার্থী হয়েছেন। আমি সেখানে চেষ্টা করেছি, সেখানে পারি নাই। আমার বাম পাশে বসা আপনাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে ছিল, দুঃখে সুখে আপনাদের সাথে ছিল। তাকে আমরা মেয়র নির্বাচন করে মেয়র পাস করিয়ে ফেলেছিলাম। ভোট জালিয়াতির মধ্য দিয়ে তাকে সেদিন পরাজিত করা হয়েছে। আমাদের বুকের শরীফুল ইসলাম সাহেব, ওনাকে দল উপজেলা নির্বাচনে নমিনেশন দিয়ে দুঃসময়ে তাকে নির্বাচিত করেছে দলের দুঃসময়ের কর্মীরা। আমাদের অনেক নেতাদেরকে মার্কা দিয়ে আমরা ইউনিয়নের চেয়ারম্যান করেছি, অনেককে মেম্বার সহ নেতা হয়েছেন, নির্বাচিত নেতা। আমার সেই সুযোগ অনেক সময় এসেছে, কিন্তু আমি বারে বারে স্বপ্ন দেখতাম যে আমি এমপি ইলেকশনটাই করব। কিন্তু আপনি স্বপ্ন দেখলে সব সময় সব স্বপ্ন তো আর বাস্তবে রূপ ধারণ করতে পারে না। এই জন্য এটা হতে পারে না যে আপনার স্বার্থের কারণে, আপনার কারণে, আপনার ব্যক্তিপদের কারণে শহীদ জিয়াউর রহমানের মতো দলের আদর্শচ্যুতি করবে, দল ছোট হয়ে যাবে, দলের শীষ পরাজিত হবে, সেটা কখনোই মানা যেতে পারে। আর সবচেয়ে বড় জিনিস, যে মানুষটা 17 বছর যাবৎ শুধু তীর্থের কাকের মতো তাকিয়ে থাকেন। আমি যতবার ওনার সাথে কথা বলেছি, আমাকে উনি বলেছেন যে আমার কি ইচ্ছা করে না সেই দেশে যেতে, যে দেশ আমার বাবা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার কি ইচ্ছে করে না আমি সেই যেতে যেই বাংলাদেশে আমার মা প্রধানমন্ত্রী ছিল, সেই মাকে রেখে আমি চিকিৎসা দিতে পারতেছি না, উনি আসতে চায় না। ওনাকে যদি বলে আমি এই বাংলাদেশ ছেড়ে কোথায় যাব, তখন আমি বলতাম, বা আমি তো তোমার সন্তান, তুমি আসো, তোমার চিকিৎসা করো, তুমি বেঁচে থাকো। উনি বলতেন আমি তো বাংলাদেশ ছেড়ে যেতে পারি না, সন্তান তুমি একা দাও, আমার তো 18 কোটি সন্তান রয়েছে, আমি এই বাংলাদেশ ছেড়ে যেতে পারি না। আমার কি ইচ্ছে করে না সেই বাংলাদেশে যে আমার মাকে দেখতে। উনি বলতেন যে আমার কি ইচ্ছে করে না আমার একমাত্র ছোট্ট ভাই, ছোট্টবেলায় আমরা এতিম হয়েছি, যখন মানুষকে সঠিকভাবে আমরা চিনতাম না, তখন আমরা এতিম হয়েছি। দুই ভাই একসাথে বড় হয়েছি, বড় হওয়ার মুহূর্তে একদিন আমার সে ভাই মালয়েশিয়ার এক জঙ্গলে পড়ে মৃত্যুবরণ করেছে বিনা চিকিৎসায়। আমি সে ভাই হিসেবে তার পাশে থাকতে পারি নাই। আমার কি ইচ্ছে করে না যে আমার ভাইয়ের লাশ গিয়েছে বাংলাদেশে, আমি সেই বাংলাদেশে যে তার জানাজায় হাজির হব। আমি তখন বলেছিলাম যে নেতা, আপনি মনে রাখবেন এই বাংলাদেশে সারা জীবন সবাই ছিল। ৭১-এর মুক্তিযুদ্ধে যেমন মুক্তিযোদ্ধা ছিল, সেই সময় এই দেশের রাজাকাররাও ছিল। তারপরেও তো মুক্তিযুদ্ধ করে একটা সুন্দর বাংলাদেশ হয়েছে নাকি রে ভাই? আপনিও মনে রাখবেন, আমরা যারা শহীদ জিয়াউর রহমানের সন্তানেরা বেঁচে আছি, আমরা বাংলাদেশকে একদিন মুক্ত করে আপনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা কি তার সেই শব্দ বাস্তবায়িত করবো না ভাই? আমাদেরকে এমপি হওয়ার জন্য যখন ঢাকা ডাকিয়েছিলেন, উনি আমাদেরকে বলেছেন যে আপনি নমিনেশন চান, সবাই নমিনেশন চায়,
নমিনেশন তো আমি সবাইকে দিতে পারবো না। নমিনেশন আপনারা 7 জন চেয়েছেন, আরে কি আরম্ভ করছে? 7 জনের মধ্যে একজনকে আমাকে দিতে হবে। আর বাকি 6 জন আপনারা কি পাশে থাকবেন? আমরা তখন ইচ্ছা হোক অনিচ্ছা হোক নেতার সামনে তো আর কথা জবাব তো আপনাকে দিতেই হবে নাকি রে ভাই? আমরা হাত তুলেছি, আমিও হাত তুলেছি। আমি সব হাত তুলি নাই, অর্ধেকটা তুলেছিলাম। আমি ভাবছিলাম যে আমার কপালে হয়তো লঞ্চনে রাখতে পারে, হাতটা অর্ধেকে তুলে ফুলটা তুললে তো প্রথম দিনই মাইনা নিতে হবে। আর সবাই দেখলাম 2 হাত তুলছে। তবে আমার ডাইনে এবং পিছনে যে ভদ্রলোক 2 হাত তুলছিল উনি এখন সন্তর্ত ইলেকশন করতেছে। একজন আছেন পটুয়াখালী, আরেকজন আছেন আরেক জায়গায়। আমি তুলেছি এবং বলেছি, যখন উনি আমাদেরকে বললেন যে আপনি যদিও মনে করেন কোনো কারণে আমার ভুল হয়েছে, যেই কথাটা আমাদের শরীরে টাচ লেগেছে, আমাদের হৃদয়ে লেগেছে, যদি মনে করেন আমি ভুল করে একজনকে নমিনেশন দিয়েই ফেললাম, সেই সবচেয়ে অনুপযুক্ত সন্তান তো একজনকে আমি নমিনেশন দিলাম। এখন যদি আপনি স্বতন্ত্র দাঁড়িয়ে সেই সন্তানকে 2 ভাগ করেন, তাহলে কি সন্তান বেঁচে থাকবে? উনি একটা গল্পও বলেছিলেন। এক জজ সাহেব বিচার করতেছিলেন, এক মা এক সন্তানকে 2 মাই দাবি করতেছে এই সন্তান আমার। জজ সাহেব কোনোভাবে বিচার ফায়সালা দিতে পারছিলেন না। তখন উনি বললেন যে ঠিক আছে, যেহেতু আপনারা 2 মাই মানতেছেন না, বলতেছেন সন্তান এটা আপনাদেরই, তাহলে আমি এক কাজ করি, এই একটা ছুরি নিয়ে আসেন। পেশকে সাহেবকে অর্ডার দিলেন যে এটাকে 2 ভাগ করে ফেলেন। 1 ভাগ দিয়ে দেন একজনকে পেট থেকে উপরে অংশ, আর বাকিটা দিয়ে দেন আরেক ভাগকে। তখন একজন চিৎকার করে বললেন, না না জজ সাহেব, এটা হতে পারে না, আমার কোনো দাবি দেওয়া নেই, আপনি এই সন্তানকে এই মহিলাকে দিয়ে দেন। তবু আমি দূর থেকে তাকিয়ে দেখবো যে আমার এই সন্তান বড় হয়েছে, সন্তান পৃথিবীতে বেঁচে আছে। সেই কথা বলে উনি খুব আবেগতাড়িত হয়েছিলেন। আমি সেদিনই চিন্তা করেছিলাম যে আমি পাই বা না পাই, কিছু হই বা না হই, চেষ্টা করে যাব শেষ দিন পর্যন্ত। ফজরের আজান দেওয়ার পরে আমি ঘুমিয়ে যাব, কিন্তু আমি তারেক রহমানের সেই স্বপ্নকে আমি মাটির সাথে মিশিয়ে দিতে পারি না। আমার আজকে আপনাদের সাথে কথা দিয়ে গেলাম, এবং অতীতেও আমি বলেছি, 20 তারিখেও আমি বলেছি, আমি শেষ ব্যক্তি। আমি ধাপে ধাপে ঘুরে ঘুরে শহীদ জিয়াউর রহমানের আদর্শের কথা বলার জন্যই আমি 20 তারিখে আমার সমস্ত সিদ্ধান্ত আপনাদেরকে বলে দিব। এবং আমি কি আমার কথা রেখেছি? আমি কি আপনাদেরকে বলি নাই 20 তারিখের পরে আপনারা সবাই ধানের শীষের পক্ষে, শহীদ জিয়াউর রহমানের পক্ষে আপনারা ঝাঁপিয়ে পড়বেন? তারেক রহমানের সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়িত করতেই হবে। আমি তাই আজকে বলি, আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন। আমি ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ। আসলে অসুস্থতার মধ্যেও অসুস্থ 11 বছর যাবতেই। আমি একটু আগে ইসরাইলকে বলছিলাম, পুলিশ যখন আপনাকে রিমান্ডে নেয়, সে যখন আপনাকে পিঠের অংশে লাঠিচার্জ করে এবং পায়ের তলায় লাঠিচার্জ করে, তখন এটার যে কি অ্যাকশন প্রাথমিক পর্যায়ে তত বোঝা যায় না। তবে আমাকে যখন রিমান্ডে এই অত্যাচারটা করে, তখন এক পুলিশ অফিসার বলতেছিল যে শুয়োরের বাচ্চা, তুই তো অনেক জানাইছ, যা ডোজ দিয়ে গেলাম 10 বছর পরে তুই টের পাবি। আমি ভাবছি দেখা যাবে পরে। তো ঠিকই 10টা বছর পরে আমি হারে হারে টের পাচ্ছি। আর ইদানিং আরো একটু পরিশ্রম বেশি হয়ে গেছে। আমি MRI রিপোর্ট করেছি, পরে ডাক্তার দেখে বলে যে আপনার তো এখানে রগগুলা ঝাঁঝরা হয়ে গেছে, আপনি কি কখনো রিমান্ড ফেস করেছেন? আমি ডাক্তারকে প্রথম বলতে চাইনি, পরে উনি যখন বলছেন তখন তো আমাকে ডাক্তারের কাছে বলতেই হয়। পরে আমার পায়ের, আমি যখন চোখ বাঁধা অবস্থায় পুলিশ আমার উপরে বুট জুতা দিয়ে পা লাথি দিয়েছিল, পাড়া দিয়েছিল, তখন আমার হাঁটুটা উল্টিয়ে গেছিল। আমি কোনোদিন এই কথাগুলো বলি নাই, কারণ যে ওই সময় কর্মীদেরকে বলতাম, তাহলে যে কর্মীরা ছিল
যাদের 6 মাস 3 মাস জেল থাকতেই ত্রাহি অবস্থা, আমার মনে হয় পরবর্তীতে কর্মীদেরকেই খুঁজে পাওয়া কঠিন হতো। আমাদের মতো অনেক নেতা আছেন যারা জেলে গেছেন, আল্লাহর নাম কত কোটিবার নিছে। আমি অনেককে হাসতে হাসতে বলতাম, এই ওয়ালের ভিতরে আসলে আল্লাহ একটু কমই শুনে, কারণ আল্লাহ মনে করে জেলখানার ভিতরে যারা থাকে ম্যাক্সিমামই পাপিষ্ট। সুতরাং অত বেশি আল্লাহ আল্লাহ করে না, বাইরে করলে বরঞ্চ কাজ হবে। আমি সেই কথাগুলো কখনো বলি না। আমি খুবই অসুস্থ ছিলাম। আমি অসুস্থতার মধ্যে কালকে অপারেশন করতে গিয়েছিলাম। সেখানে আমাদের মাজহারুল ইসলাম, আজকের যে ধানের শীর্ষের প্রার্থী, আমি ওনার বিরুদ্ধে যত কথাই বলি সব শেষ কথা সে একটাই থাকে, এই ভদ্রলোককে জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত যা কিছুই হোক অন্তত আন্দোলন সংগ্রামে রাস্তার পাশে উনি দাঁড়িয়েছিলেন। মামলা হয়তো উনি তত খাইতে পারেন নাই, বয়সটা যেহেতু বেশি, উনি আবার সব কাজের সামনে থাকতেন। তো রাতের বেলা ওনার 2-1 বন্ধু ছিল, তাদেরকে বলতো আমি তো বুড়া হয়ে গেছি, আমাদের আর কিছু হইতো না, তখন তার বন্ধুরা তাকে যেভাবে সেভ করে ফেলতো, আমার মনে হয় আর কি। আর না হলে মামলা যদি আমরা বেশি খাইছি, ওনারা তো ভাগে পড়ার কথা ছিল। তবে এটাও একটা টেকনিক, অন্তত এই টেকনিকটাও ভালো। এখন যে বাংলাদেশের টেকনিক শুরু হয়েছে গুপ্ত হয়ে পুনর্বাসন করে, টেকনিকের চেয়ে এটা অন্তত ভালো। ঠিক আছে না ভাই? আজকেও চেয়ারম্যান বলেছেন গুপ্ত রাজনীতির কাছে বাংলাদেশ পরাজিত হতে পারে না। আপনি মুখে বলবেন একটা, অন্তরে রাখবেন একটা, তা বাংলাদেশে হতে পারে না। কোন কারণে আমরা এখানে যারা আন্দোলন করেছি, আমরা যদি সবাই গুপ্ত হয়ে যেতাম, তাহলে হাসিনার চোখের উপর দাঁড়িয়ে কোন মানুষ কি ছিল কথা বলার? সুতরাং আমরা চোখের উপর চোখ রেখে কথা বলেছি। আমরা বলেছি বছর যাবে, মাস যাবে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর যাবে, তবু হাসিনা তোমার চোখের চোখ রেখে আমরা কথা বলে যাব। সুতরাং আমি মনে করি আমরা এক মায়ের সন্তান, সবাই আন্দোলন সংগ্রাম করেছি, কেউ কম কেউ বেশি। সর্বোপরি সবচাইতে বড় কথা, এই যে ঘরে আমরা দাঁড়িয়েছি, সেই ঘর বেঁধেছে ধানের শীষের প্রতীক দিয়ে। এই ঘর বেঁধেছেন শহীদ জিয়াউর রহমান। এই ঘরের মালিক, এই নেতৃত্বের দাবিদার হয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি সফলভাবে নেতৃত্ব দিয়ে কোটি মানুষের ভালোবাসা নিয়ে উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। আজকে সবচেয়ে ভালো লাগতো যদি উনি দেখে যেতে পারতেন ওনার সেই সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য উনি বিনা চিকিৎসা নিয়ে কষ্ট করে করে ধাপে ধাপে উনি মৃত্যুর মুখে দাঁড়িয়েছেন। উনি সেটা দেখে যেতে পারেন নাই। তো মৃত্যুর উপরে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, যেহেতু আজান পড়ে গেছে, আমাদের প্রার্থীও কথা বলবেন। আমি শুধু বক্তৃতার ইতি জানতে চাই, যে কথাটা বলছিলাম, তারেক রহমান সাহেব এই নেতৃত্বটার দাবিদার। উনি যা কষ্ট করেছেন বাংলাদেশের জন্য, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে বানিয়ে আমাদের বাংলাদেশে আনা উচিত ছিল, কিন্তু তারপরেও উনি বাংলাদেশে এসেছেন। টেকটাপ থেকে তেতুলিয়া, রুষা থেকে পাথুরিয়া ঘুরে বেড়াচ্ছেন। প্রতিটা জায়গায়, প্রতিটা রন্ধে রন্ধে স্লোগান উঠেছে, ভোট দিব কিসে, হচ্ছে না। সারা বাংলাদেশে যেভাবে স্লোগান উঠেছে, একটু আগে আমি দেখে এসেছি, সেই স্লোগানে এমনই স্লোগান হয়, আকাশ পাতাল প্রকম্পিত হয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা আওয়াজের মধ্য দিয়ে সমস্ত কিছুকে ফেলে দিয়ে ধানের শীষের বিপ্লব করছে। ভোট দিব কিসে, আরো জোরে, ভোট দিব কিসে, এইভাবে স্লোগানটা দিতে হবে। আর সেই স্লোগানের মধ্য দিয়ে আগামী 12 তারিখে কিশোরগঞ্জের মাটিতে প্রমাণ করতে হবে, কিশোরগঞ্জের মাটি
শহীদ জিয়ার ঘাঁটি, কিশোরগঞ্জের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, কিশোরগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি। বক্তব্যের শেষ প্রান্তে এসে শুধু বলি, ইদানিং পীর সাহেব ভালো হয়ে গেছেন। আমি পীর সাহেবকে ধন্যবাদ জানাই। আত্মাকার উনি বুঝেছেন যে ইসলাম প্রতিষ্ঠিত যদি হয় আর যাই হোক সেটা জামাতে ইসলামের ইসলাম দিয়ে হবে না, উনি যুগটা ছেড়ে দিয়েছেন। উনাকে একটা ধন্যবাদ দিতে হবে না? পাশাপাশি আরেক নতুন পীর যিনি বের হয়েছেন, উনি আমাদের মা বোনদেরকে নিয়ে যে কথা বলেছেন। আজকে আমাদের শত শত মা বোনেরা এই সমাবেশে এসেছেন। আমি বোনদেরকে উদ্দেশ্য করে বলে গেলাম, তারা চায় না এদেশের বোনেরা স্বাবলম্বী হয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বলো। ওরাও তার ঘরের কাজ করে সংসার চালায়, কত কষ্ট করে, তা বলে শেষ করা যাবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশের অর্ধেক মানুষকে বাইরে রেখে দেশকে পুনর্গঠন করা যাবে না। তাই ভাই বোন মিলে, নারী পুরুষ মিলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ করব। ঠিক আছে ভাই? বক্তব্যের শেষ কথা, জীবনে কি পেলাম, জীবনে কি পাবো, জীবনে কি পেয়েছি, সেই স্বপ্ন আমি কখনো স্বপ্ন দেখি, তবে বাস্তবায়ন না হলেও জীবনের শেষ বিন্দু পর্যন্ত যত জীবন বেঁচে থাকে ততদিন এই শহীদ জিয়াউর রহমানের আদর্শ লালন করে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আরো যারা উপস্থিত হয়েছেন, আমি অনেকের নাম বলতে পারি নাই, বিশেষ করে সদর উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দ, আরো যারা নেতৃবৃন্দ 20 তারিখ পর্যন্ত আমাকে এমপি নমিনেশন পাওয়ার জন্য আমার সাথে বড় বড় মিছিলে শরীক হয়েছেন, আমি আপনাদের ঋণ সারা জীবন মনে রাখবো। এবং আপনাদের কারণে, আপনাদের ভালোবাসার কারণে, আপনারাও ধানের শীষের পক্ষের লোক, আমিও এটার লোক, আমরা সবাই মিলে এই দলটাকে আগামী 12 তারিখে বিপ্লবের মধ্য দিয়ে, বিজয়ের মধ্য দিয়ে সেটার আমরা সমাপ্তি করতে চাই।